পিলখানা বিদ্রোহে আমাদের ৫৭ জন কর্মকর্তা সহ ৭৪ জন সেনা সদস্য এবং বিডিআর সদস্য তারা নিহত হয়েছিলেন পিলখানায়। তার পরিপ্রেক্ষিতে ২টি মামলা রুজু হয়েছিল তখন ২০০৯ সালে। একটি মামলা হত্যাকাণ্ডের জন্য ৩০২ ধারায় এবং অপর মামলাটি ছিল ৩ এবং ৪ বিস্ফোরক দ্রব্য আইনে। ২০১০ সালে একটি গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে ২টি মামলার বিচার কাজ শুরু হয়। ওই গেজেট প্রজ্ঞাপনে ছিল যে ২টি মামলার বিচার কার্য একই সাথে শুরু হবে এবং নিষ্পত্তি হবে। কিন্তু আমরা তৎকালীন পাবলিক প্রসিকিউটরের যে ভূমিকা আমরা তখন দেখেছিলাম, তারা ২০১০ সালে একটি মামলার বিচার কার্য খুব ত্বরিত গতিতে তারা নিষ্পত্তি করবার একটা উদ্যোগ নিয়েছিল। কিন্তু পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের যে মামলাটি, সেই মামলায় তারা একেবারেই স্লথ গতিতে মামলাটির বিচার কার্য পরিচালনা করেন। আমরা অনেক আবেদন নিবেদনের পরেও বিস্ফোরক মামলাটিতে কোনো সাক্ষ্য নেয়ার কোনো উদ্যোগ তাদের কাছ থেকে আমরা পাই নাই। ২০১৩ সালে হত্যা মামলাটির রায় হয়, সেখানে অনেকের সাজা হয়, অনেকে খালাসপ্রাপ্ত হন, কিন্তু বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি সেখানেই বিচার কার্য ওই অবস্থায় পড়ে থাকে। এবং আপনারা জানেন যে ২০১৭ সালে সেই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা যে আপিল ফাইল করেছিলাম ২০১৭ সালে মহামান্য হাইকোর্ট বিভাগে, সেটিও আবার রায় হয়। তখন পর্যন্ত সেই বিস্ফোরক দ্রব্য আইনের মামলা ওই বিচার কার্য একই অবস্থায় থাকে। ২০১৭ সালে রায় হওয়ার পরে আমরা, আপনারা মনে আছে যে ২০১৯ সাল বা ২০ সালে যখন কোভিড শুরু হয়ে গেল, তখন আমরা রায়ের কপি প্রাপ্ত হই এবং আপিল বিভাগে সেই হত্যাকাণ্ডের বিষয়ে যেগুলি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে যে রায়, যে সাজা বহাল থাকে, তার বিরুদ্ধে আপিলের একটি প্রশ্ন উঠে। আমরা কোভিড চলাকালীন সময়ে অনেক কষ্ট করে আমরা সাজাপ্রাপ্তদের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টে প্রায় ৪০,০০০ পৃষ্ঠা একটা রায়ের কপি সেটি সংগ্রহ করে আমরা ২২৬ জনের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টে আমরা আপিল ফাইল করেছিলাম। সেই হত্যা মামলাটির যে সুপ্রিম কোর্টে আপিলগুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে, এইটি শুনানির জন্যে আপিল বিভাগের কার্যতালিকায় আছে। এটি প্রতি সপ্তাহে কার্যতালিকায় আসে, কিন্তু আমরা ক্রম অনুসারে শুনানির জন্য আমরা সেটি শুনানির সুযোগ এখন পর্যন্ত পাচ্ছি না। আমরা আজকে আবার ২৫শে ফেব্রুয়ারি সমাগত। এই সময়ে স্বাভাবিক কারণেই এই বিচার কার্য নিয়ে প্রশ্ন উঠে। আমরা আজকে আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই যে মামলাটি কার্যতালিকায় আছে সেটি ন্যায় বিচারের স্বার্থে দ্রুত শুনানি এবং নিষ্পত্তির জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। আর পাশাপাশি যে বিস্ফোরক যে মামলাটি, সেটি বিচার কার্য আবার শুরু হয়েছে। সেই বিচার কার্য শুরু হওয়ার পরে এই পর্যন্ত ২৮৫ জনের সাক্ষী হয়েছে। আপনারা জানেন যে এটার মধ্যে ১৩০০-র উপরে সাক্ষী। তো আমরা জানি না যে এই ১৩০০ জন সাক্ষী রাষ্ট্রপক্ষ কবে তারা শেষ করবেন এবং কতকাল এটাতে আরও লাগবে। ইতিমধ্যে ২০০৯ সালে এই ঘটনার পর থেকে ২০১০ সালে বিচার কার্য শুরু হয়ে আজকে প্রায় ১৬-১৭ বছর সেটি যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বিস্ফোরক মামলাটি একই অবস্থায় বিচার কার্য চলছে ট্রায়াল কোর্টে। একটু বিষয় হচ্ছে যে আমাদের ২৭৭ জন আসামি ওই মামলায় খালাসপ্রাপ্ত ছিল, আর ২৫৬ জন আসামি তাদের ১০ বছরের সাজা ছিল। যাদের ১০ বছরের সাজা ছিল তাদের সাজাটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং যাদের ২৭৭ জন যারা খালাসপ্রাপ্ত ছিল তাদের মধ্যে ইতিপূর্বে আপনারা জানেন যে গত ৯ জানুয়ারি ১৭৮ জন আসামির জামিন পেয়েছে এবং তারা মুক্তি লাভ করেছে। আরও ১০০ জন যারা খালাসপ্রাপ্ত ছিল তাদের পক্ষে আমরা জামিনের আবেদন করেছি এবং যে ২৫৬ জন আসামি যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের পক্ষেও আমরা জামিনের আবেদন করেছি। বিচারিক আদালত
আগামী 13ই মার্চ 2025 সালে সেটি সাক্ষী এবং এই আবেদনের উপরে আদেশের জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে যেহেতু ইতিমধ্যে একই ফুটিংয়ের 178 জন আসামি জামিন মুক্তি পেয়েছে এবং সমপর্যায়ের অন্যান্য আসামিরাও আগামী 13ই মার্চ 2025 সালে তারা জামিনে মুক্তি পাবে বলে এই প্রত্যাশা আমরা করছি। আমরা আজকে এই ফেব্রুয়ারি মাসে যারা শহীদ পরিবার তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি যারা এই মামলায় নির্দোষ, যারা ইতিপূর্বে খালাসপ্রাপ্ত হয়েছেন, যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয় নাই, যাদের বিরুদ্ধে বিস্ফোরকের কোনো অভিযোগ নাই, তারাও কিন্তু শহীদ পরিবারের মতোই ভিকটিম। এবং একইভাবে আমি বিশ্বাস করি যে শহীদ পরিবার যেমনভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেন, যারা ইতিমধ্যে যারা নির্দোষ সাব্যস্ত হয়েছেন এবং যাদের বিরুদ্ধে বিস্ফোরকের কোনো অভিযোগ নাই, তারাও কিন্তু একইভাবে ভিকটিম। অতএব যেহেতু আইনের শাসন যেটা আমরা বলছি, ন্যায় বিচার সকলেই কামনা করে, একইভাবে বাদীপক্ষ যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করে, আসামি পক্ষ একইভাবে ন্যায় বিচার প্রত্যাশা করে এবং আইনের দৃষ্টিকোণ থেকে সব বিচারই সমানভাবে বিচার হওয়া প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের মাধ্যমে আমি নিম্ন আদালতের কাছে অনুরোধ জানাবো যে বিস্ফোরক মামলাটি দ্রুত নিষ্পত্তি হোক, যারা ইতিমধ্যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হোক এবং উচ্চ আদালতে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমাদের আবেদন যে মামলাটি আজকে 16 বছর যাবৎ এখনও বিচারের অপেক্ষায় আছে, যেটি অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, শুনানির জন্য কার্যতালিকায় আছে, সেটি একটি বিশেষ বেঞ্চ গঠন করে আমাদের এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেইটি বিচারের ব্যবস্থা করার জন্য নিবেদন জানাচ্ছি। কারণ এতে করে যারা ভিকটিম পরিবার এবং যারা নির্দোষ মানুষ, যারা বিচারে হয়তো একসময় নির্দোষ প্রমাণিত হবেন, এই সব বিবেচনা করে দ্রুত বিচার। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এইটি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইনগত প্রশ্ন তুলেছেন। এইটি আমরাও বলেছি, কারণ হচ্ছে জাতীয় স্বাধীন কমিশন যেটা হয়েছে, স্বাধীন তদন্ত কমিশন, তারা বলেছিলেন যে 3 মাসের মধ্যে তারা একটি নিরপেক্ষ এবং একটি যথাযথ রিপোর্ট তারা সাবমিট করবেন। আমরা কিছুদিন আগে দেখলাম কমিশনের একটি রিপোর্ট, মানে তাদের বৈঠকে চিফ যিনি আছেন তিনি বলেছেন পরিষ্কার করে যে তিনি একটি গঠনমূলক রিপোর্ট সাবমিট করবেন, যে রিপোর্টে যে জাতির যে আশা আকাঙ্ক্ষা, যে তথ্যগুলো আসা উচিত সেইগুলি তাদের রিপোর্টে স্থান পাবে বলে তিনি আকার ইঙ্গিতে আমাদেরকে বলেছেন। আমরা আশান্বিত হতে চাই যে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনটা হয়েছে সেখানে প্রকৃত যে বিষয়টি, কারা এই ঘটনার নেপথ্যে কাজ করেছে, কারা প্রকৃত মাস্টারমাইন্ড, কারা প্রকৃত খুনি, কাদের কারণে এই ঘটনাটা ঘটেছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর যে ক্ষতিটা হয়েছে, সেই সব কিছু তাদের রিপোর্টে স্থান পাবে বলে আমরা আশা করছি। এবং আপনি জানেন যে একদিকে বিচার কার্য চলছে আর একদিকে একটি তদন্ত চলছে, এটি কিন্তু একটি আরেকটির সাথে সাংঘর্ষিক। সেই কারণে আমরা ইতিমধ্যেই মাননীয় আদালতের কাছে, বিশেষ করে নিম্ন আদালতে আমরা বলেছিলাম যে আপনি এই মামলার বিচার কার্য আপনি স্থগিত রাখেন এবং যতক্ষণ পর্যন্ত এই জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটি না আসে ততক্ষণ পর্যন্ত বিচার কার্য যদি বন্ধ না রাখা যায় তাহলে একটি সাংঘর্ষিক বা একটি কনফ্লিক্টিং সিদ্ধান্ত এসে যেতে পারে। এতে করে বাদী যেমন ক্ষতিগ্রস্ত হয়, আসামিরাও ক্ষতিগ্রস্ত হয়। আরও একটি বিষয় আছে, ইতিমধ্যে জানেন আপনারা যে ভিকটিম পরিবারের পক্ষ থেকে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা একটি কমপ্লেইন করেছে। সেই কমপ্লেইন্টের কপি আমরা পাই নাই, তবে আমরা যতটুকু জেনেছি যে সেই কমপ্লেইন পিটিশনের মধ্যে ভিকটিম পরিবারের পক্ষ থেকে তারা স্পেসিফিক নাম দিয়ে, আসামিদের নাম দিয়ে, এবং সেখানে সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন অনেকেই
অনেকেরই নাম ওই কমপ্লেন পিটিশনে আছে বলে আমরা জানতে পেরেছি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে এটার উপরে কাজ করতেছে, এইটুকুন আমরা জানতে পেরেছি। তো সেই কারণে আমরা সব কিছু বিচার বিশ্লেষণ করে মনে করি যে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যারা এর আগে যাদের বিরুদ্ধে কোনো বিস্ফোরকের অভিযোগ নাই, হত্যা মামলায় যারা ইতিমধ্যে খালাস পেয়েছিল, এই আসামিগুলোকে শ্রেণীবিন্যাস করে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই খালাসপ্রাপ্ত সেই মানুষগুলোকে দ্রুত মুক্তি দেওয়া এবং এই যতক্ষণ জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ওই মামলার বিচার কার্য স্থগিত রাখা এবং অ্যাপিলেট ডিভিশনকে এই বিষয়ে একটি শুনানির পর্যায়ে নিয়ে এসে এই সামগ্রিক বিষয়টি তিনি শুনে আপিল বিভাগকে একটি গঠনমূলক একটি আদেশ দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি।